দর্শক, আমরা এখন যেতে চাই আমাদের প্রোগ্রাম স্টুডিওতে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফ জামাল, এবং আরিফ জামালের সাথে অতিথি আছেন আরেকজন, যিনি হচ্ছেন জেসমিন টুলি, নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব। আরিফ, আপনি আপনার আলোচনা শুরু করতে পারেন। রবিতা, ধন্যবাদ আপনাকে। আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমরা নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। গতকাল যে নির্বাচনটি হলো, নির্বাচনে কালকের ভোট গ্রহণ থেকে শুরু করে কালকের সার্বিক পরিবেশটা কেমন ছিল? আসলে এবারকার ইলেকশনটা সাংঘাতিকভাবে মানে এমনভাবে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, এখানে কেউ ইচ্ছা করলে কিছু করার সুযোগ ছিল না, এবং শান্তিপূর্ণভাবে, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। কোনো জায়গায় কোনো অব্যবস্থাপনা দেখা যায়নি, অথবা এমন যে না কোনো ভোটার ভোট দিতে যায় ফিরে এসছে, এটাও ছিল না। এবং কোনো ধরনের সংঘর্ষ যেটা হচ্ছে খুব সামান্য, ওটা থাকবে, কিন্তু নির্বাচন শান্তিপূর্ণভাবে বলা যায় আমাদের। আর এমনি মানে ভোট গ্রহণ পর্যন্ত আমরা তেমন কোনো সহিংসতা দেখিনি। টুকটাক কিছু হয়েছে, এটা আসলে একেবারে অস্বাভাবিক বলা যাবে না, কারণ বাংলাদেশের মতো রাজনৈতিক প্রেক্ষাপটে, আর্থসামাজিক পরিবেশে আসলে এটা একেবারে অস্বাভাবিক না। এরপরে হচ্ছে ভোটের এই যে কাউন্টিং শুরু হলো, 4:30 পর্যন্ত তো ভোট গ্রহণ হলো, তারপর কাউন্টিং শুরু হলো। এই কাউন্টিং এর প্রক্রিয়াটা নিয়ে যদি একটু বলতেন। আসলে ভোট গণনার পরপরই আমরা ইলেকশন কমিশন থেকে বেলা 2টার সময় ওখানে 47% ভোট কাস্ট হয়েছে, এটা বলা হয়েছিল। কিন্তু তারপরে ভোট শেষ হওয়ার অনেকক্ষণের মধ্যে কিন্তু মানে প্রায় 5-6 ঘন্টার মধ্যে কিন্তু কত পার্সেন্ট ভোট পড়েছে এটা কিন্তু তারা বলেনি। মানে এটার জন্য মানুষ ছিল যে এই ইলেকশনটা কত পার্সেন্ট মানুষ ভোট দিল, সেটা খুবই জানার একটা স্বাভাবিক আগ্রহ থাকে। শেষ পর্যন্ত আমরা যেটা জানি যে ভোটের হার ছিল 60.69%। মানে খুব স্বাভাবিক, এবং এটা খুব ভালো একটা গ্রহণযোগ্য ইলেকশনের জন্য 50+ হলে সেই ইলেকশনটাকে ধরা যায় যে ভোটাররা অংশগ্রহণ করেছে। এখানেও তাই, এটাই এরকমই এক্সপেকটেশনও ছিল যে এরকমই হবে আসলে। তো এটা খুব ভালো একটা পার্সেন্টেজ আমার মনে হয় হয়েছে। আর ফলাফল দেওয়ার ক্ষেত্রে যদি আমরা একটু দেখি যে যে আসলে ইলেকশন কমিশন যে সিস্টেমে ফলাফল দেয়, সে কিন্তু সরাসরি কেন্দ্র থেকে টা দেয় না, সে দেয় রিটার্নিং অফিসারের মাধ্যমে ফলাফল দেয়। যেহেতু দেখা যায় টিভি চ্যানেলগুলো কিন্তু অনেক আগে, সংবাদকর্মীরা অনেক আগে ফলাফল পেয়ে যায়, কেন্দ্র থেকে পেয়ে যায়, কিন্তু তাদের যে পদ্ধতিটা মেনে চলতে হয় সেটার জন্য একটু সময় লাগে ইলেকশন কমিশনে পুরোপুরি ফলাফল দিতে। এবং অনেক সময় দেখা যায় যে খুব বড় একটা কেন্দ্রে, মানে অনেক ভোটারের কেন্দ্রে ফলাফল তাড়াতাড়ি চলে এসছে, কিন্তু অল্প ভোটার আছে সেরকম কেন্দ্রেরও দেরি হচ্ছে। এইগুলো আসলে কিছুটা হয় যেখানে মানুষ তো এগুলো ম্যানেজ করে, আসলে প্রিজাইডিং অফিসারের উপরে অনেকটা ডিপেন্ড করে, তাদের দক্ষতার উপর অথবা কেন্দ্রের ডিসটেন্সের উপর কি অনেক কিছু নির্ভর করে, ডিসটেন্সের পর এটা করে নির্ভর করে। তারপর নির্ভর করে ওখানে যে সমস্ত এজেন্টরা থাকে তাদের আপত্তি অনাপত্তির ব্যাপারটা থাকে। তারপরে কাউন্টিং পদ্ধতি অনেকে খুব পারফেক্ট করতে চায়, একই কাজটা হওয়ার পর আবার চেক করে, আবার যাচাই করে, এই ক্ষেত্রেও ডিলে করে ফেলে। এই কারণে অনেক সময় দেখা যায় অনেক রেজাল্ট যেটা সহজে আসার কথা ছিল সেটাও ধীরে হয়। কিন্তু এবারকার ফলাফলের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে না এত দেরি হয়েছে, কারণ দুইটা ইলেকশনে তখন প্রথম দিকে বলা হয়েছিল যে এটা অনেক দেরি হবে, 2 দিন 3 দিন লাগবে, কিন্তু কিছুই না, অ্যাটলিস্ট আমরা ভোরের দিকে প্রায় রেজাল্ট পেয়ে গেছি, প্রায় চলে এসেছে। এবং সবসময় হয় যে পরের দিন বেলা 11টা-12টার মধ্যে 100% রেজাল্ট চলে আসে। এবারও আমার কাছে সেই গতি দেখছি, মানে এটা যে ডিলে হয়েছে, দেরি হয়েছে তা না, শুধু পার্সেন্টেজটা বলার ক্ষেত্রে একটু সময় নিচ্ছে। কেন আমরা ভোটের পার্সেন্টেজে কালকে দেখেছি, প্রথমে বেলা 12টা পর্যন্ত একটা পার্সেন্টেজ জানানো হলো, এরপরে 2টা পর্যন্ত কত কাস্টিং হচ্ছে সেটার একটা পার্সেন্টেজ জানানো হলো, সবশেষ গিয়ে 60.69% যেটা জানানো হলো। এই কাস্টিংটা এই যে প্রথম দফায় কম ছিল, তারপর আবার একটু বেশি ছিল, তারপর আরো বেশি হলো, এইটার আসলে কারণটা কি? মানে এটা খুবই স্বাভাবিক, প্রথম বেলা 10টার মধ্যে কত পার্সেন্ট মানুষ ভোট দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে যে এত পার্সেন্ট ভোট পড়েছে। তারপর 2টার মধ্যে কত পার্সেন্ট পড়েছে, আবার বিকালের দিকে বেশ কিছু ভোটার যায়, সে ভোটটাও তো অ্যাড হয়, মানে প্রতিনিয়ত তো অ্যাড হচ্ছে, সেই জন্য বাড়তে থাকবে, এবং এই বাড়াটা অস্বাভাবিকও না। কিন্তু আপনার অভিজ্ঞতা কি, মানে সকালের দিকে কি ইউজুয়ালি ভোট কম হয় বা দুপুরের দিক থেকে বাড়তে থাকে? না, এটা ডিপেন্ড করে আবহাওয়ার উপর, অনেকটাই ডিপেন্ড করে। তা
অনেক দিন পর ভোটাররা ভোট দিচ্ছে, সেখানে যে সমস্ত ভোটারদের আগ্রহ অনেক বেশি ছিল তারা কিন্তু সকালবেলায় যেই ভোটারটা দেয়, আর দুপুরবেলায় ভোটের গতিটা কমে আসে, লাঞ্চ নামাজ খাওয়া এগুলো দিয়ে গতিটা কমে আসে। আবার দেখা যায় যে 2:30-3টার থেকে একদম শেষ সময় পর্যন্ত আবার ভোটাররা ভোট দেওয়ার জন্য অনেক এবারে কিন্তু আধা ঘন্টা কেন্দ্র বেশি সময় পাওয়া গেছে, মানে শেষ হয় ইউজুয়ালি 4টা বাজে হয়, এবার 4:30 4:30 পর্যন্ত ভোট পেয়েছে। এবং ভোটেরও আমার মনে হচ্ছে যে ভোটের গতিও চিন্তা করা হচ্ছিল যে 2টা ব্যালট এই সময়ের মধ্যে গোপালে হবে কিনা আরো, কিন্তু দেখা যাচ্ছে আসলে 60% ভোটার ভোট দিচ্ছে, তো ওই জন্য দেখা যাচ্ছে দুপুরবেলা কিন্তু অনেক কেন্দ্রে খালি আমরা দেখেছি, অনেক কেন্দ্র খালি, কারণ দুপুরের দিকে খালি থাকাটাই থাকে সাধারণত স্বাভাবিক। এবং বিকালের দিকেও যে খুব বেশি ভোটার এসছে তার প্রমাণ ফলাফল একটা 60% ভোট পড়েছে। মানে আমার কাছে মনে হচ্ছে এর গতিটাও ঠিক ছিল এবং এই নির্বাচনটা আসলে অলরেডি আমার কাছে মনে হচ্ছে এটা খুব অ্যাকসেপ্টেবল একটা নির্বাচন হয়েছে, যায় যে প্রকৃতিতে ফলাফল দিয়েছে। শুধুমাত্র ইলেকশন কমিশন যদি পার্সেন্টেজটা শুরুতে বলে দিতে পারতো 7টার মধ্যে, 7টা থেকে 8টার মধ্যে, তাহলে মানুষ যে করছিল যে না জানি আসলে হচ্ছে না কেন কি জানি কিছু আবার ম্যানিপুলেশন হচ্ছে কিনা। এবার পুরো নির্বাচনটা নিয়ে তো ধরেন মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা ছিল যে নির্বাচন হবে কিনা। আচ্ছা, নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, সেই তফসিল অনুযায়ী ওই দিন নির্বাচন হবে কিনা, নির্বাচন হলে সেটার ফলাফল দেওয়া হবে কিনা, এই ধরনের সংখ্যাগুলো কিন্তু ছিল। ইলেকশনের 3-4 দিন আগেও ছিল, ইলেকশন কি আদতে হচ্ছে এই ধরনেরও কিন্তু ছিল। এবং এই যে পুরো প্রকৃতিটা আমরা যদি দেখি ইলেকশনের, যে ফলাফলটাও যদি চিত্রটাও যদি দেখি যে গতিতে আসছে বা যেটা মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে, দেখবেন আপনি জামাতের ইসলামের যদি আমরা দেখি, এদের কিন্তু ভোট ব্যাংক অনেক বেড়েছে, অনেক বেড়েছে। আসন অন্য জিনিস, কিন্তু ভোট ব্যাংক তো বেড়েছে। আমরা জামাতে একটু পিছন দিকে যাই, দেখেন এটা কিন্তু পাকিস্তান আমল থেকে এরা রাজনীতি করে আসে এবং আমরা প্রথম তাদের দেখি 75-এ তাদের ফিরে আসা। তা স্বাধীনতার পর কিন্তু জামাতে ইসলামের রাজনীতি করার ছিল না, কারণ তখন আমাদের ধর্মভিত্তিকরা, জামাত ইসলাম ফুললি ধর্মভিত্তিক একটা দল ছিল তখন, তাদের রাজনীতির ছিল। 75-এ মাশাআল্লাহ অর্ডার দিয়ে কিন্তু তারা এই রাজনীতিতে আসে। তারপরে ফার্স্ট তারা 86-এ, আমার যেটুকু মনে পড়ে 86-এর ইলেকশনে এরশাদের সময়, আওয়ামী লীগও তখন ওই 86-এর ইলেকশনে অংশগ্রহণ করেছিল, বিএনপি না। হ্যাঁ, তো 86-এ জামাত সম্ভবত 10টা আসন পেয়েছিল। তারপর তাদের সর্বোচ্চ আসন ছিল 16টা, 18টা সম্ভবত, 18টা, হ্যাঁ 91 ছিল 18টা, এবং বিএনপির সাথে জোট করে সরকার, জোট ঠিক না, ওটা একটা অলিখিত ভাবে ছিল, মানে কি অফিসিয়ালি ওইভাবে জোট ছিল না, সমঝোতা ছিল 91। আর যেটা জোট হয়ে সরকারের সাথে ছিল সেটা 2001-এ, সেখানে 17টা আসন পায় তারা, 17টা আসন পায়, এবং তাদের হলো সরকারেও তারা ছিল, তাদের দুজন 3টি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছে। তার মানে দেখেন আমরা যদি একটু তাকাই, তার মানে এই দুই জোট মুখামুখি প্রতিদ্বন্দ্বিতা করলে একসময় তারা কিন্তু রাস্তাতেও ছিল এবং সরকারেও ছিল, একই সাথে তারা ছিল। তাদের আদর্শগত মিল না থাকলেও রাজনৈতিক একটা তাদের সমঝোতা ছিল। এবার তারা ইলেকশন মুখামুখি করলো দুইটা জোট হয়ে। এবার দেখবেন, যদি আমি পার্সেন্টেজ জানি না জামাত ইসলামে কত, এখনও সেটা জানা যায়নি, কিন্তু তাদের ভোট ব্যাংক যেটা ছিল সবাই জানতো যে হয়তো 5-10%, 10ও কোনো সময় যায়নি, কিন্তু আসলে ভোট ব্যাংকটা এইবার অনেক বেড়েছে। এটা বাড়ার কারণগুলো হিসাবে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, যে আমি গাড়িতে বসে বসে চিন্তা করছিলাম যে ভোট ব্যাংকটা বাড়ার কারণগুলো কি, তখন চিন্তা করলাম 24-এ তাদের কিন্তু খুব একটা দৃশ্যমান উপস্থিতি লক্ষ্য করা গেছে, এবং আওয়ামী লীগের আমলে তাদের অনেক নেতা ফাঁসিতে গেছে, অনেক গেছে, কিন্তু জামাত কিন্তু সবসময় এক হয়েছিল তাদের আদর্শগত রাজনীতির কারণে। তারা কিন্তু কোনো সময়, এক সময়ে অনেক আগে, আমার সালটা তো মনে নাই, জামাতকে কিন্তু ভাঙার একটা চেষ্টা করেছিল আওয়ামী লীগ, এই জামাতে ইসলামকে ভাঙার একটা চেষ্টা করেছিল, কিন্তু তখনও হয়নি। এটা না হওয়ার কারণ তাদের আদর্শগত একটা নিজেদের মধ্যে একটা সমঝোতা মিল থাকে। তাই জামাতের উত্থানটা এবার বেশ ভালো পরিমাণে দৃশ্যমান, যে না তাদের অনেক ভোট ব্যাংক বেড়েছে।
আসন কি হবে এখনো ফাইনালি জানি না। এবং বিএনপির যেটা রেজাল্ট সেটা মানুষ আগে থেকে বুঝে, কারণ এইটা সবচেয়ে বড় দল ছিল এবং তাদের পূর্বেরও একটা ভোট ব্যাংক ছিল। সেই ভোট ব্যাংকটা তো নিশ্চয়ই কমেনি। অবশ্যই বেড়েছে, না হলে তো এবার যে সিটের পরিমাণ দেখে 2001-এও কিন্তু বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল জামাতের সাথে জোট করে সেখানে তাদেরও জোট ছিল। সেখানে বিএনপি যদি সর্বোচ্চ আসন আমি ধরি তাহলে এর আগে ছিল 2001-এর নির্বাচন। হ্যাঁ, একের নির্বাচনে ছিল সর্বোচ্চ এবং এবার এবং এবার আর একটা দেখা ছিল যে আওয়ামী লীগের অনুপস্থিতি। এইটা এবার ভোটের ক্ষেত্রে, ভোটার উপস্থিতির ক্ষেত্রে বা বিএনপির ভোট কমা বাড়া অথবা জামাতের ভোট কমা বাড়ার ক্ষেত্রে এইটা কতটুকু প্রভাব ফেলেছে আসলে বলা হয়? আওয়ামী লীগের যে অনুপস্থিতির ক্ষেত্রে তাদের যে শূন্য জায়গাগুলো তো এই দুই জায়গার ভাগ হয়ে গেছে, কিছু এদের এসছে কিছু এতে গেছে। আর জোট হিসাবে দুইটা জোট, শক্তিশালী অন্য তৃতীয় কিন্তু কেউ নাই। স্বাভাবিকভাবে মানুষের অপশনের জায়গাটাও কিন্তু এই দুই জায়গায় সীমাবদ্ধ ছিল, মানে তাদের এই দুই জায়গায় চিন্তা করে করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে এই কারণে দেখা যাচ্ছে যে জামাতে ভোট ব্যাংক বেড়েছে অনেক এবং বিএনপি তো অবশ্যই 200-র উপরে অলরেডি আমরা রেজাল্টে দেখতে পাচ্ছি। কিন্তু সংসদে যাওয়ার পর কিন্তু একটা শক্তিশালী জামাত, শক্তিশালী বিরোধী দলের একটা তো অবশ্যই ভূমিকাটা যদি রাখতে পারে, সেটাই যে হ্যাঁ 70টা বা 80টা যাই তারা আসন পাক, সেটা নিয়ে যদি শক্তিশালী অবস্থান তাদের সংসদে উপস্থিত থাকে তাহলে কিন্তু মানুষ দেশের জন্যও ভালো এবং মানুষও তখন তাদের প্রতি তাদের আমার মনে হচ্ছে জামাতের আরো ভোট থাকতো, ভোটটা কেটেছে আরো কিছু নারী ইস্যুতে। কারণ নারী ইস্যুতে সময় কিছু আলোচনায় বিষয় ছিল এবং নারী ইস্যুতে তাদের যে অবস্থান, তারা যেটা বলছিল যে আমরা নারী মনোনয়ন, তারা কিন্তু একজনও নারী মনোনয়ন দেয়নি। সে জায়গাটাও যদিও তাদের তফসিলে বলা হয়েছিল যে তারা যদি সরকার গঠন করতে পারে মন্ত্রিসভায় নারী মন্ত্রিসভায় দেওয়া এক জিনিস আর প্রতিদ্বন্দ্বিতা করে একটা নারী নেতৃত্ব গড়ে তোলা কিন্তু আর এক জিনিস। মন্ত্রিসভায় দেওয়া তো আসলে নেতৃত্ব গড়ে তোলা গড়ে তোলা না, অথবা সংরক্ষিত আসনেও তো নারী দিবে, সেটাও কিন্তু সেটা না। এগুলোর অর্থ তো এক একটা জায়গায় এক এক রকম বহন করে। সেই জন্য আমার কাছে নারী ইস্যুটা না, এটা খুবই সেন্সিটিভ আমাদের দেশের জন্য। আমি সম্প্রতি যে আল জাজিরায় জামাত আমির ডক্টর শফিকুর রহমান একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে কিন্তু আল জাজিরার পক্ষ থেকে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে জামাতের শীর্ষ পর্যায়ে অর্থাৎ প্রধান কি কখনো নারী হতে পারেন কিনা। উনি কিন্তু স্পষ্টতই জানিয়েছেন যে এটা সম্ভব না। এইটাও কি আসলে আমার কাছে এই জায়গাটা আমি অবশ্য জামাতকে ঈদের তারা স্পষ্ট করে বলে দিয়েছে যে আমাদের শীর্ষস্থানীয় নারী আসবেন না। আপনি আর একটা দল, কোনো একটা দল দেখান যেখানে শীর্ষস্থানে নারী আছে। দুটো দলের ছিল পারিবারিক, একটা পরিবার, দুইজন থেকে, একজন বাবা একজন হাজবেন্ড, পরিবার থেকে এসেছিল, কিন্তু তারা নেতৃত্ব হিসেবে ওইভাবে গড়ে উঠে কিন্তু হয়নি। পরিবার থেকে তারা দলের শীর্ষস্থানে গেছে এবং তাদের জন্য অলরেডি একটা মাঠ ছিল, কিন্তু তারা তাদের যোগ্যতার প্রমাণও নিশ্চয়ই দিয়েছে। সেটা তো অন্য জিনিস। আপনি আপনার যোগ্যতা ভিতরে আছে কিনা সেটা আপনাকে বসানোর পর আপনি দেখাতেই পারেন, কিন্তু আপনাকে একদম তৈরি করে আনা, সেই ক্ষেত্রে তো ওটা ছিল একদম পরিবার থেকে এসছে। এছাড়া আপনি একটা দল দেখান, আপনি উদারপন্থী দেখান, মধ্যপন্থী দেখান, যে একটা দলের নারী শীর্ষস্থানে আছে। আর স্বাধীনতা হয়েছে কত বছর দেশে? আজকে 54 বছর হয়েছে, এখনো সেটি হয়নি। আমরা আশা করি ভবিষ্যতে হবে। আমরা এই আরো বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এই পর্যায়ে অনুষ্ঠানের একটু বিরতিতে যাচ্ছি, পরবর্তী খবরে আবার আলোচনা করব। রুবিতা, আমরা আলোচনা করছিলাম নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব জেসমিন টুলির সঙ্গে।